ঘুমাবার আগে আয়নায় নিজেকে দেখার যে বাসনা সব তরুণীদের মনেই থাকে, সে বাসনা মীরার ভেতরে অনুপস্থিত। ওই কাজটি সে কখনো করে না। চুল বাঁধে হাঁটতে হাঁটতে। সেই সময় সে গুনগুন করে গানও গায়। সে কখনো গান শেখেনি, তবে দুই একটা সহজ সুর ভালোই তুলতে পারে। আজ সে আয়নার সামনে বসে আছে। বিশাল আয়না, 1 ইঞ্চি পুরো বেলজিয়াম গ্লাস। সামনে দাঁড়ালে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। মনসুর উদ্দিন মেয়ের 16 নম্বর জন্মদিনে এই আয়না তাকে উপহার দিয়ে বলেছিলেন, রোজ একবার আয়নার সামনে দাঁড়াবি এবং নিজের সঙ্গে কথা বলবি। মীরা বিস্মিত হয়ে বলেছিল, কি কথা বলবো? নিজেকে প্রশ্ন করবি? নিজেকে প্রশ্ন করার জন্য আয়না লাগবে কেন? তিনি বিরক্ত হয়ে বলেছিলেন, তোর সঙ্গে কথা বলাই এক যন্ত্রণা, তুই আমার সামনে থেকে যা। মীরা হাসতে হাসতে বলল, জন্মদিনে তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো, এটা কি ঠিক হচ্ছে বাবা? এখনো সময় আছে, ধমক ফিরিয়ে নাও। ধমক ফিরিয়ে নেব কিভাবে? মুখে বলো ধমক ফিরিয়ে নিলাম, তাহলেই হলো। তাকে তাই করতে হলো। মীরা তার জন্মদিনের উপহার এই বিশাল আয়নার সামনে অনেকবার দাঁড়িয়েছে, কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেনি। আয়নার ছবিকে প্রশ্ন করার পুরো ব্যাপারটা তার কাছে সবসময় খুবই হাস্যকর মনে হয়েছে। আজ অবশ্যই একটা প্রশ্ন মনে করল। নিজের ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, মীরা দেবী, আপনি কেমন আছেন? আয়নার মীরা দেবী সে প্রশ্নের উত্তরে হেসে ফেলে বলল, ভালোই। ভালোর পর ইকার লাগাচ্ছেন কেন? তার মানে কি এই যে আপনি বিশেষ ভালো নেই? আচ্ছা, ইকার তুলে নিলাম, আমি ভালো আছি। খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো থাকলে গান গাচ্ছেন না কেন? আপনার মন খুব ভালো থাকলে আপনি উল্টাপাল্টা সুরে গান গেয়ে থাকেন। দেখি, এখন একটা গান গান তো। মীরা গুনগুন করে গাইল, চরণ ধরিতে দিয়াগো আমারে নিও না, নিও না, সরায়ে জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। গান 2 লাইনের বেশি আগালো না। কাজের মেয়ে এসে বলল, বড় সাহেব আপনারে যাইতে বলছে। মীরা গান বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল। কয়েকদিন থেকেই এই ভয় সে করছিল, না জানি কখন বাবা তাকে ডেকে পাঠান। সে 24 দিন ধরে এই বাড়িতে আছে। এই 24 দিনে বাবার সঙ্গে তেমন কোনো কথা হয়নি। মনে হচ্ছে আজ হবে। বাবার মাথা এখন ঠিক আছে, লজিক পরিষ্কার, তবে শুধু একদিকের লজিক, একচক্ষু হরিণের মতো। সমস্যাটা এইখানে। বাবা ডেকেছ? মনসুর উদ্দিন সাহেবের ঘরের বাতি নেভানো। 0 পাওয়ারের নীল একটা বাল্ব জ্বলছে। সে আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। তিনি মশারির ভেতর কম্বল গায়ে দিয়ে বসে আছেন। তিনি খাটের পাশে রাখা চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল, মীরা, বসো। মীরা বসতে বসতে বলল, রাত 11টা বাজে, তোমার তো 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার কথা, এখনো জেগে আছো যে? ডাক্তার শুনলে খুব রাগ করবে। শুয়েছিলাম, ঘুম আসছিল না। ঘুমের ওষুধ খেয়েছ? হুম। এখন কতটুকু করে খাও? ফ্রিজিয়াম 5 মিলিগ্রাম না 10 মিলিগ্রাম? 10। মীরা আর কি বলবে ভেবে পেল না। সে নিজের ভেতর চাপা উদ্বেগ অনুভব করছে। মনসুর উদ্দিন বললেন, মীরা, তুই কি আমাকে কিছু বলতে চাস? না। বলতে চাইলে আমি শুনতে রাজি আছি, ভালো না লাগলেও শুনব। আমার কিছু বলার নেই বাবা, তুমি ঘুমাও। বাইরের কিছু কথাবার্তা আমার কানে আসছে। শুনলাম মঞ্জুরকে ছেড়ে তুই চলে এসেছিস, সত্যি না মিথ্যা? সত্যি। কারণ কি? ওকে আমার পছন্দ হচ্ছিল না। পছন্দ না হবারই কথা, গোড়াতেই তা বোঝা উচিত ছিল। তখন বুঝতে পারিনি। অপছন্দটা হচ্ছে কেন? অনেক কারণেই হচ্ছে,
স্পেসিফিকলি বলার মতো কিছু না, ছোটখাটো ব্যাপার। ছোটখাটো ব্যাপারগুলোই আমি শুনতে চাই। মীরা চুপ করে রইল। সব কথা কি বাবার কাছে বলা যায়? বাবা কেন এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছেন না? তিনি গম্ভীর স্বরে বললেন, কথা বলছিস না কেন? কি করে সে? হাঁ করে ঘুমায়? নাক ডাকে? শব্দ করে চা খায়? সবার সামনে ফোৎ করে নাক ঝাড়ে? মীরা হেসে ফেলল। মনসুরউদ্দিন কড়া গলায় বললেন, হাসি কোনো ব্যাপার না। তুই পছন্দ করে, আগ্রহ করে, সবার মতামত অগ্রাহ্য করে একটা ছেলেকে বিয়ে করেছিস, এখন তাকে ছেড়ে চলে এসেছিস। কি কারণে চলে এসেছিস তাও বলতে পারছিস না। অপছন্দ। কেন অপছন্দ? মনের মিল হচ্ছে না বাবা। মনের মিলের সময় কি শেষ হয়ে গেছে? একটা মানুষকে বুঝতে সময় তো লাগে, লাগে না? সেই সময় তুই দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। 3 বছর অনেক সময় বাবা। বাবা শোনো, সবকিছু তো আমি তোমার সঙ্গে আলাপ করতে পারি না। এইটুকু তোমাকে বলতে পারি যে আমার দিক থেকে চেষ্টার ত্রুটি করিনি। তার সঙ্গে থাকতে হলে আমাকে প্রচণ্ড মানসিক কষ্টে থাকতে হবে। আমার পক্ষে তা সম্ভব না। সে ভালোবাসতে জানে না বাবা। সে খানিকটা রোবটের মতো। আর তুই ভালোবাসার সমুদ্র নিয়ে বসে আছিস। এমন করে কথা বলছো কেন বাবা? কি অদ্ভুত কথা, ভালোবাসতে জানে না। দিনের মধ্যে সে যদি 100 বার বলে ভালোবাসি ভালোবাসি, তাহলে ভালোবাসা হয়ে গেল? আমি তো তোর মার সঙ্গে 22 বছর কাটিয়েছি। এই 22 বছরে আমি তোমাকে ভালোবাসি জাতীয় ন্যাকামি কথা বলেছি বলে আমার তো মনে হয় না। মুখে না বললেও মনে মনে বলেছ। 1,00,000 বার বলেছ। মঞ্জুরের মুখে এই কথা নেই? মনে তো নেই। তুই মনের কথাও বুঝে ফেললি? তুই এখন তাহলে মন বিশারদ? মনের কথা খুব সহজেই বোঝা যায় বাবা। যে মানুষটা আমাকে ভালোবাসে না, ভালোবাসার ক্ষমতাই যার নেই, তার সঙ্গে দিনের পর দিন আমি কাটাবো কি করে? ভালোবাসার ক্ষমতাই তার নেই? না, নেই। এই যে আমি তাকে ছেড়ে চলে এসেছি, তাতে তার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না, বা মন খারাপও হচ্ছে না। সে বেশ খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, অফিস করছে। আমি যদি এখন ফিরেও যাই, তার জীবনযাপন পদ্ধতির কোনো পরিবর্তন হবে না। সে খুশিও হবে না, অখুশিও হবে না। মনসুরউদ্দিন বিস্মিত হয়ে বললেন, তুই ফিরে যাবি না এরকম কোনো মতলব করেছিস নাকি? হ্যাঁ, করছি। তুই আমার সামনে থেকে যা। ভোরবেলা বাড়ি ছেড়ে চলে যাবি। তোকে দেখলেই আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। সেটা হতে দেওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় যদি এখন চলে যাস। ড্রাইভার তোকে জালালের বাসায় দিয়ে আসুক। ভাইয়ের সঙ্গে থাক, আমার সঙ্গে না। যাদের দেখলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, তাদের আমি আমার আশপাশে দেখতে চাই না। তুমি অকারণে এতটা রাখছ। মনসুরউদ্দিন ঘর কাঁপিয়ে হুঙ্কার দিলেন, গেট আউট, গেট আউট। মীরা বের হয়ে এলো। রাতে কোথাও গেল না। ভোরবেলা জালাল উদ্দিনের বাড়িতে উপস্থিত হলো। এই বাড়িতে একটি ঘর সবসময় তার জন্য আছে। ঘরের নাম মীরা মহল। মীরা তার ভাই এবং ভাবির খুব ভক্ত। তাদের কোনো ছেলে মেয়ে নেই। মীরা অনেকটাই তাদের সন্তানের মতো। সুটকেস হাতে গাড়ি থেকে নেমেই ভাবির সঙ্গে দেখা হলো। মীরা বলল, কেমন আছো ভাবি? আমি মীরা মহলে কিছুদিন থাকতে এসেছি। মীরা মহলের চাবি তোমার কাছে না ভাইয়ার কাছে? এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতীর 3য় ভাগ। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই। আশপাশের সবাইকে ভালো রাখবেন।